আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অল অফ ইউ ইন 30 মিনিটস শো। আপনাদের সাথে আছি আমি মনসুর হাল্লাস। আজকেও আমরা নতুন একটা এপিসোড নিয়ে এসেছি এবং এই এপিসোডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত শিক্ষণীয় এবং এই টপিক্সটা হচ্ছে ব্যাঙ্কিং রিলেটেড টপিক্স এবং এটা যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন আশা করতেছি অনেক কিছু শিখতে পারবেন। আপনারা অলরেডি জানেন যে মহামারী কোভিড-19 আঘাতে সারা বিশ্ব আজ তালমাতাল এবং বাংলাদেশও সেটার বাইরে নয় এবং ব্যবসা বাণিজ্যের মানে সব ধরনের শাখা প্রশাখা আজ বিপর্যস্ত। আমাদের যেই অর্থনীতি, আমাদের যেই গার্মেন্টস শিল্প, আমাদের যে ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, মাঝারি শিল্প, তারপরে হচ্ছে যে ইন্ডাস্ট্রি, সার্ভিস সেক্টর, সব ধরনের সেক্টর আজ হুমকির মুখে। এই সেক্টরগুলোকে বাঁচানোর জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অলরেডি বিভিন্ন বড় বড় সব ফান্ডগুলি, তহবিলগুলি, সাবসিডিগুলি ঘোষণা করেছেন। প্রায় আপনারা 1,00,000 কোটি টাকার উপরে তহবিল ঘোষণা করেছেন। তো এখানে এই যে তহবিলগুলি রয়েছে, এই যে ফান্ডগুলি রয়েছে, এগুলি সবগুলি কিন্তু বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যে সকল কমার্শিয়াল ব্যাঙ্কগুলি রয়েছে বা সরকারি বেসরকারি যে ব্যাঙ্কগুলি রয়েছে সেগুলোর মাধ্যমেই কিন্তু এগুলো আপনার ডিস্ট্রিবিউট হবে বা ডিসবার্সমেন্ট হবে। তো কারা পাচ্ছে সেই জিনিসগুলো বা কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেই জিনিসগুলো আমাদের কিন্তু সবারই একটু জানা দরকার। কারণ হচ্ছে যে এই সার্কুলারগুলি অনেক বড় বড় সার্কুলার, অনেক ধরনের রুলস রেগুলেশন এখানে রয়েছে। আপনারা জানেন এরই মধ্যে প্রায় যে তহবিলগুলি ঘোষণা করেছেন সেগুলোর মধ্যে আছে যেমন সচল যে রপ্তানিমুখী যে শিল্পগুলি রয়েছে তাদের বেতন ভাতা দেওয়ার জন্য, গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা দেওয়ার জন্য প্রায় 5,000 কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যেখানে আপনার এপ্রিল, মে, জুন মাসের স্যালারি দেওয়া যাবে সেই তহবিল থেকে। তারপর রয়েছে আপনার শিল্প এবং সার্ভিস ইন্ডাস্ট্রি যেগুলি রয়েছে সেগুলোর ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সের জন্য অলরেডি 30,000 কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এবং এটার সাথেই রিলেটেড রিভলভিং ফাইন্যান্স স্কিম এই ইন্ডাস্ট্রি এবং সার্ভিস সেক্টরের জন্য আরও 15,000 কোটি টাকার স্কিম ঘোষণা করা হয়েছে। এটার বাইরে যেটা হচ্ছে এসএমই বা এটাকে বলা হয় যে কটেজ, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, তাদের জন্য আলাদাভাবে আরও 20,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়ার জন্য। এবং এটার সাথে রিলেটেড আরও 10,000 কোটি টাকা সেটা হচ্ছে রিভলভিং ফাইন্যান্স স্কিম, সেটা হচ্ছে এসএমইর জন্য ঘোষণা করা হয়েছে। এর বাইরে কৃষিখাতের যেই ইন্ডাস্ট্রিগুলি রয়েছে সেগুলোর জন্য 5,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তারপরে হচ্ছে যে আপনার ক্ষতিগ্রস্ত নিম্নমানের যেই পেশাজীবী বা কৃষক বা ক্ষুদ্র যে ব্যবসায়ী তাদের জন্য আরও 3,000 কোটি টাকা রিভলভিং ফাইন্যান্স স্কিম ঘোষণা করা হয়েছে। এর বাইরে আপনার ফ্রি শিপমেন্ট করার জন্য যেটাকে বলা হয় প্যাকিং ক্রেডিট, তো সেখানে আরও 5,000 কোটি টাকা ঘোষণা করা হয়েছে। তার বাইরে যেটাকে বলা এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড, যেটা ইডিএফ, সেটাকে বাড়িয়ে প্রায় $5 বিলিয়ন অ্যানাউন্স করা হয়েছে। তো এই যে ওভারঅল প্রায় আপনার 1,00,000 কোটি টাকার উপরে হবে টোটাল যদি হিসাব করি। তো এই ফান্ডগুলি আমরা ডিস্ট্রিবিউট হবে, এই ফান্ডগুলোর জন্য কীভাবে অ্যাপ্লাই করবে সেই জিনিসগুলো আমাদের জানতে হবে, সবার বুঝতে হবে, সবার শিখতে হবে। তো আমরা সবগুলো সার্কুলার একসাথে আসলে বলা সম্ভব না, অনেকগুলি সার্কুলার এখানে ঘোষণা করা। সবগুলি সার্কুলার যদি আমি বলতে যাই তাহলে অনেক সময় প্রয়োজন, প্রায় 2 ঘন্টার ভিডিও করলে এটা শেষ হবে না। তো আজকে আমরা একটা টপিক্স নিয়ে আলোচনা করব, একটা সার্কুলার নিয়ে আলোচনা করব। তো মূল আলোচনা যাওয়ার আগে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই, যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন। আর যারা অলরেডি আপনারা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা মূল আলোচনায় যাই। আজকে যেই তহবিলগুলির কথা আমি বলেছি সেই তহবিলগুলির মধ্য থেকে আমি আলোচনা করব শিল্প এবং সার্ভিস ইন্ডাস্ট্রির জন্য যেই 30,000 কোটি টাকার যে ফান্ডটা ঘোষণা করা হয়েছে ওয়ার্কিং ক্যাপিটালের জন্য, সেই টপিক্সটা আমি আজকে আলোচনা করব। তো আমরা যেই টপিক্সটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে শিল্প এবং সার্ভিস যে ইন্ডাস্ট্রিগুলি আছে সেগুলোর জন্য মানে এসএমই যে সেক্টরটা রয়েছে, আমরা কটেজ, মাইক্রো এবং স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এটা বাদে যে ইন্ডাস্ট্রিগুলি রয়েছে, লার্জ ইন্ডাস্ট্রি এবং সার্ভিস সেক্টর, এদের জন্য টোটাল আপনার 30,000 কোটি টাকার একটা ওয়ার্কিং ক্যাপিটাল প্যাকেজ ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশে।
সেটা অলরেডি বাংলাদেশ ব্যাংক সার্কুলার ঘোষণা করেছে। এই টপিকসটা নিয়ে আমি একটু আলোচনা করবো এবং এখানকার মূল যে পয়েন্টগুলি আছে সেই পয়েন্টগুলি আমি বলার চেষ্টা করবো। আপনারা ধৈর্য সহকারে যদি একটু শুনেন তাহলে অনেক আশা করি লাভবান হবেন। তো আমরা জেনে নিই এটা কোন সার্কুলার। এটা যেই সার্কুলারটা সেটা হচ্ছে যে আপনার বিআরপিডি সার্কুলার। বিআরপিডি বলা হয় ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট, যেটা এই বিআরপিডি সার্কুলার 8 এবং এই সার্কুলারটা এপ্রিল মাসের 12 তারিখে 2020 এটা এই সার্কুলারটা প্রথম আসে। আর এই তহবিলের পরিমাণ হচ্ছে টোটাল 30,000 কোটি টাকা। আর এটার নেচার অফ দ্য লোন হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। আর হচ্ছে যে এটার রেট অফ ইন্টারেস্ট যেটা সেটা হবে টোটাল 9%। আর এই 9%-এর মধ্যে ক্লায়েন্ট দেবে আপনার 4.5%, আর গভর্নমেন্ট এখানে ভর্তুকি দিবে 4.5%। তার মানে হচ্ছে যে ক্লায়েন্টে দিচ্ছে 4.5%, মানে ক্লায়েন্টে দেওয়া লাগতেছে 4.5%, আর সরকার এখানে সাবসিডি দিবে আরও 4.5%। আচ্ছা, তাহলে এবার আমরা একটু জেনে নিই এই যে এই ফান্ডটার নাম হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল আন্ডার স্টিমুলাস প্যাকেজ। এই ফান্ডটার যে নাম এটা বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা আছে। এখন দেখেন কারা এই ফান্ডকে করবে, কারা এই ফান্ডকে ম্যানেজ করবে, এটা ফান্ড কীভাবে ম্যানেজ করবে এবং এখানে কীভাবে ব্যাঙ্কগুলো, ইন্ডিভিজুয়াল যে ব্যাঙ্কগুলি রয়েছে কার কতটুকু লিমিট রয়েছে বা কীভাবে সে অ্যাপ্লাই করবে সেই জিনিসগুলো আমরা একটু জেনে নিই। ইন্ডিভিজুয়াল যে ব্যাঙ্কগুলি রয়েছে এই ইন্ডিভিজুয়াল ব্যাঙ্কগুলো তারা যেটা করবে সেটা হচ্ছে যে তারা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের লোনগুলি পাস করবে, তাদের নিজস্ব যে গাইডলাইনগুলি রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী তারা লোনগুলো পাস করবে। পাস করার পর যেটা করবে সেটা হচ্ছে যে বাংলাদেশ ডিসবার্সমেন্ট করার আগে বাংলাদেশ ব্যাংকের যে বিআরপিডি যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্ট থেকে এনওসি নেওয়া লাগবে, নো অবজেকশন সার্টিফিকেট। নো অবজেকশন নেওয়ার পরেই তারপরে তারা ডিসবার্সমেন্ট করতে পারবে। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে গভর্নমেন্ট যে সাবসিডি, এই গভর্নমেন্ট সাবসিডির যে ইন্টারেস্টটা যেটা ভর্তুকি দিচ্ছে, এই ভর্তুকি দেওয়ার যে কাজটা সেটা করবে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্ট। তার এনওসি নেওয়া লাগবে বাংলাদেশ ব্যাংকের আপনার বিআরপিডি থেকে। আর ভর্তুকি চাওয়ার জন্য আমরা ব্যাংকগুলো অ্যাপ্লাই করবে আপনার অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের কাছে। আর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যাংকের হেড অফিস অথবা তার প্রিন্সিপাল শাখা এই লোনগুলি আপনার হ্যান্ডেল করবে। আচ্ছা, এবার আসেন যে ক্রেডিট লিমিট কত এবং এটার ডিউরেশনটাই বা কেমন। মানে প্রত্যেকটা ব্যাংক দেখা গেছে একটা ব্যাংকে তো অনেকগুলো ক্লায়েন্ট রয়েছে, অনেক ক্লায়েন্ট থাকতে পারে। তো কতটুকু পর্যন্ত একটা ব্যাংক লোন দিতে পারবে। তো এখানে যে সার্কুলার বিআরপিডি সার্কুলার 8 নম্বর সার্কুলার যেটা বলা আছে সেটা হচ্ছে যে 2019 ডিসেম্বরে অলরেডি ব্যাঙ্কগুলো ওয়ার্কিং ক্যাপিটালে আপনার এই শিল্পের জন্য ইন্ডাস্ট্রি এবং সার্ভিস সেক্টরের যেই পরিমাণ তারা ডিসবার্স করছে তার উপর বেসিস করে প্রত্যেকটা ব্যাংকের নিজস্ব তার লিমিটটা নির্ধারণ করা হবে। এবং গভর্নমেন্ট যদি চায় তাহলে টোটাল যে ফান্ডের যে লিমিট 30,000 কোটি টাকা এটা যদি এক্সিডও করে যায়, গভর্নমেন্ট চাইলে এটাকে বাড়াইতে পারে, কমাইতে পারে, এটা বাংলাদেশ ব্যাংকের হাতে রয়েছে। আর এই যে ফান্ড যেটা এটার ডিউরেশনটা হবে টোটাল 3 ইয়ার্স, মানে এই 3 বছর যাবত এটা মানে অ্যাপ্লাই করা যাবে। তবে ইন্ডিভিজুয়াল যেই ক্লায়েন্ট, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট সর্বোচ্চ 1 বছরের জন্য এই সুবিধাটা পাবে। মানে 1 বছরের অধিক সে এই স্কিমটা সে ইউজ করতে পারবে না। কিন্তু টোটাল ডিউরেশনটা হচ্ছে 3 বছর, কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট সে 1 বছরের জন্যই সে এই সুবিধাটা পাবে। আচ্ছা, এখন আমরা জেনে নিই যে কারা এলিজেবল, মানে কারা এই ফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো প্রথমতই হচ্ছে যে 1 নম্বর হচ্ছে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা এই কোভিড-19 মহামারীতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সকল শিল্প এবং সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠানগুলো, এসএমই ব্যতীত ওই সকল প্রতিষ্ঠানগুলো, মানে এই সার্কুলারের আন্ডারে এসএমইর জন্য তো আলাদা একটা ফান্ড আছে, আমি শুধুমাত্র এই সার্কুলারের কথা বলতেছি। তো এখানে এই প্রতিষ্ঠানগুলি অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এখন যারা ডিফল্টার, যারা এখন বর্তমানে প্রেজেন্টলি যারা ডিফল্টার, মানে যারা এখন বর্তমানে সিআইবিতে যারা ক্লাসিফাইড, তারা কিন্তু এই ফান্ড পাবে না। এটা হচ্ছে যে একটা প্রধান শর্ত। আরেকটা হচ্ছে যে যাদের লোন ক্লাসিফাইড হওয়ার পরে 3বার রিশিডিউল করা হয়েছে, মানে 3বারের বেশি অলরেডি রিশিডিউল করা হয়ে গেছে, মানে হচ্ছে যেটাকে বলা হয় পুনর্তফসিল, যেটাকে বলা হয় রিশিডিউল করা হয়ে গেছে, তারাও এই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, তারাও এলিজিবল হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে যে যদি এক্সিস্টিং ক্লায়েন্ট হয়
এবং নতুন ক্লায়েন্ট হয়, দুইটা ক্লায়েন্টের ক্ষেত্রেই আপনার বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার আছে যেটা হচ্ছে যে আপনার তাদের ক্রেডিট ওর্দিনেস মেজার করার জন্য একটা গাইডলাইন আছে। আগে যেটা আমরা করতাম যে সিআরজি, এখন ওইটাকে চেঞ্জ করে করা হয়েছে যে আইসিআরআর, এটাকে বলা হয় যে ইন্টারনাল ক্রেডিট রেটিং সিস্টেম যেটাকে বলা হয়। তো এই ইন্টারনাল ক্রেডিট রেটিং সিস্টেম এটাকে বাধ্যতামূলক করা হয়েছে। তার মানে হচ্ছে যে নতুন ক্লায়েন্ট এবং পুরাতন ক্লায়েন্ট দুই ক্লায়েন্টের ক্ষেত্রেই আপনার আইসিআরআর যেটা, সেই আইসিআরআর রেটিংটা আইসিআরআর করতে হবে এবং এই রেটিংটা মিনিমাম আপনার মার্জিনাল হতে হবে। মিনিমাম যদি মার্জিনাল না হয় তাহলে সে মানে এটার জন্য এলিজিবল হবে না। আরেকটা হচ্ছে যে ব্যাংক এবং লিজিং কোম্পানিগুলো কিন্তু এটার আওতায় থাকবে, তবে লিজিং কোম্পানিগুলোর যে ক্লায়েন্টগুলি রয়েছে সেগুলোর ক্ষেত্রে আইসিআরআর দেওয়া লাগবে না, কারণ তাদের জন্য এটা প্রযোজ্য না। আরেকটা হচ্ছে যে আইসিআরআর করার জন্য একটা ম্যান্ডেটরি একটা ডকুমেন্ট লাগে, সেটাকে বলা হয় যে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। তো এই অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অবশ্যই লাগবে, অবশ্যই তাকে জমা দিতে হবে। তো এটা হচ্ছে যে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসটা বাধ্যতামূলক করা হয়েছে, বা অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস যেটা এটা লাগবে আপনার কারেন্ট ইয়ারের, এবং যদি যেদিন সে অ্যাপ্লাই করতেছে ওই সময়টা যদি 6 মাস যদি অতিক্রান্ত না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার যদি আগের বছরের যে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ওইটা হলেও আপনার চলবে। আচ্ছা, এবার আসেন যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে যে লোনটা ব্যবহার করব আমরা, এই লোনটা যে টাকাটা দেবে গভর্নমেন্ট, এটা কী কাজে ইউজ করা হবে। এটা হচ্ছে যে ক্ষতিগ্রস্ত আপনার যে গ্রাহকগুলি রয়েছে সেই গ্রাহকের আপনার ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে এই ফান্ডটা আপনারা ইউজ করতে পারবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনার এক্সিস্টিং যে লোনগুলি রয়েছে, বর্তমানে যে এক্সিস্টিং লোন যাদের অলরেডি ব্যাংকে আছে, সেই লোনটা সমন্বয় করা যাবে না। মানে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এই স্টিমুলাস ফান্ডের আওতায় যে লোনটা আপনারা পাবেন সেটা দিয়ে এক্সিস্টিং কোনো লোন আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না। এরপর হচ্ছে যে আপনি যদি চাইলে যদি বিএমআরই করেন, সেই বিএমআরিও আপনারা করতে পারবেন। নতুন কোনো বিজনেস যদি স্টার্ট করতে চান সেটাও আপনি কিন্তু এই ফান্ডটা দিয়ে আপনি করতে পারবেন না। আচ্ছা, এবার আমরা একটু জেনে নিই যে ইন্ডিভিজুয়াল যে ক্লায়েন্ট যারা অ্যাপ্লাই করবে তারা কতটুকু পর্যন্ত লিমিট তারা পাবে, বা তার ডিউরেশনটা কত, এবং আদার্স কিছু রুলস রেগুলেশন আমরা একটু জেনে নিই। আচ্ছা, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট তাদের যে অলরেডি যে এক্সিস্টিং যে লিমিট আছে সেই লিমিটের সর্বোচ্চ তারা 30% পর্যন্ত তারা লিমিট পাবে। এক্সিস্টিং যে ক্লায়েন্টগুলি আছে, মানে এক্সিস্টিং যারা যে ক্লায়েন্ট আছে তাদের যে এখন বর্তমানে যে লিমিটটা আছে সেই লিমিটের 30% পর্যন্ত আপনি লিমিট পাবেন। আর যারা নতুন ক্লায়েন্ট যদি অ্যাপ্লাই করে তাহলে, বা অন্যান্য ব্যাংকের বোর্ড যদি তাদেরকে যদি আবার নতুন করে যদি তাদেরকে যদি অ্যাপ্রুভাল দেয়, স্যাংশন দেয়, তাহলে স্যাংশনের যেই লিমিট সেই লিমিটের 30%, সেই লিমিটের মানে নতুন এবং পুরাতন দুই ক্ষেত্রেই আপনার লিমিট হবে। তাদের যেই বর্তমান যে লিমিট তাদেরকে দেওয়া হয়েছে সেই লিমিটের 30% পর্যন্ত তারা ইয়েটা পাবে, এই সাবসিডিটা তারা পাবে, মানে তাদের লিমিট হবে এটা। আর ডিউরেশন হবে সর্বোচ্চ 1 বছর, সর্বোচ্চ 1 বছর এই ডিউরেশনটা থাকবে। কিন্তু এটা চাইলে একটা ব্যাংক চাইলে এটাকে রিনিউ করতে পারে, এটার কথাও আপনার সার্কুলারে বলা আছে। তবে সেই ক্ষেত্রে আপনার যে রিনিউয়াল যে পিরিয়ডটা থাকবে সেই রিনিউয়াল পিরিয়ডের ইন্টারেস্ট রেট হবে পুরো 9%। সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ওই মানে ভর্তিতে সময় বা এডিশনাল যে টাইমটা 1 বছর পরে যে টাইমটা সেই টাইমের যে ইন্টারেস্ট রেট সেটার কোনো ভর্তুকি গভর্নমেন্ট দেবে না। কিন্তু চাইলে ব্যাংকগুলো 1 বছর পর ওটাকে রিনিউ করতে পারে, যদি ব্যাংক মনে করে, ইন্ডিভিজুয়াল ব্যাংক যদি মনে করে যে হ্যাঁ এটা করা উচিত, বা তাহলে সেটা করতে পারে, সেই ক্ষমতাও দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে যে আপনার ইন্টারেস্ট রেটটা হচ্ছে 9%, যেখানে আপনার 4.5% হচ্ছে গভর্নমেন্ট দেবে আর 4.5% ক্লায়েন্ট দেবে। এখন ক্লায়েন্ট সরকার থেকে বা বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্য যেই 4.5% ভর্তুকি, ঠিক আছে, এই ভর্তুকিটা ক্লায়েন্টের কিন্তু দায় হিসেবে গণ্য হবে না যদি লোনের যে আউটস্ট্যান্ডিং সেটা যদি লিমিট ক্রস না করে, লিমিট মানে আউটস্ট্যান্ডিং যেটা সেটা যদি লিমিট ক্রস না করে, তাহলে সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশ ব্যাংক হতে প্রাপ্ত যেই আপনার ভর্তুকি সেটা গ্রাহকের দায় হিসেবে গণ্য হবে না। আর যদি লিমিট আউটস্ট্যান্ডিং যদি লিমিট ক্রস করে, তবে সেই ক্ষেত্রে আপনার
ইন্টারেস্ট চার্জ মানে কোয়ার্টারলি তো ইন্টারেস্ট চার্জ হয়, ইন্টারেস্ট চার্জ যে কোয়ার্টারলি হয় সেই কোয়ার্টারের পরবর্তী 5 ডেজের মধ্যে মানে 5 দিনের মধ্যে আপনার গ্রাহক ওটাকে যদি সমন্বয় করে ফেলে, যদি অ্যাডজাস্ট করে ফেলে, তাহলে ওইটা দায় হিসেবে গণ্য হবে না। মানে গভর্নমেন্ট থেকে যে সাবসিডিটা পাওয়া যায়, মধ্যে কথা হচ্ছে সাবসিডি যেটা পাওয়া যায় সেই সাবসিডিটা আপনার গ্রাহকের দায় হিসেবে গণ্য হবে না যদি লিমিট আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট লিমিট ক্রস না করে, এবং যদি করেও লিমিট যদি ক্রস করেও ফেলে তাহলে সেই ক্ষেত্রে আপনার যে ইন্টারেস্ট যেই অ্যাপ্লাই যেটা হয় প্রতি 3 মাস পর সেই 3 মাস পরে পরবর্তী 5 ডেজের মধ্যে যদি ক্লায়েন্ট যদি অ্যাডজাস্ট করে ফেলে তাহলে সে দায় হিসেবে গণ্য হবে না, আদারওয়াইজ আপনার এটা দায় হিসেবে গণ্য হবে। আর ক্লায়েন্ট চাইলে যে কোনো শিডিউল ব্যাংকেই তারা এই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর হচ্ছে যে প্রত্যেকটা ব্যাংক কিন্তু আপনার এটা যাচাই করবে যে আসলে কি ক্লায়েন্ট কি সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, এটা ইন্ডিভিজুয়াল ব্যাংক কিন্তু অবশ্যই যাচাই করবে। এরপরে হচ্ছে আপনার যদি এরকম হয় যে অনেক ক্লায়েন্ট দেখা গেছে অনেক ক্লায়েন্ট অ্যাপ্লাই করলো, সেই ক্ষেত্রে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যাংকের তো একটা নির্দিষ্ট লিমিটের কথা আমি বলছি, ইন্ডিভিজুয়াল যে লিমিট সেই লিমিট যদি ক্রস করে, যে যারা আবেদন করছে এবং আবেদনের টোটাল অ্যামাউন্ট যদি টোটাল লিমিটকে ক্রস করে, তাহলে তখন সেই ক্ষেত্রে যারা অপেক্ষাকৃত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাকে যাচাই করে তাদেরকে প্রায়োরিটি ভিত্তিতে অগ্রাধিকার দেওয়ার কথা সার্কুলারে বলা হয়েছে। এর বাইরে আপনার সিঙ্গেল বড়োর এক্সপোজার লিমিট যেটা সেটাকেও আপনার কনসিডার করতে হবে। আর হচ্ছে যে আপনার বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের আন্ডারে স্পেশাল একটা মনিটরিং একটা ইউনিট গঠন করা হয়েছে যারা এটাকে তদারকি করবে। আর এই লোনটা ডিসবার্স করার জন্য অবশ্যই তাদের কাছ থেকে আগে এনওসি নেওয়া লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে যে আপনার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা একটু জানিনি, সেটা হচ্ছে যে এই মানে যে বিনিয়োগ যেটা, এই বিনিয়োগের ব্যাপারে যেই সাবসিডি যেটা গভর্নমেন্ট দেবে, ঠিক আছে, এটাকে রিকভারি বা এটাকে কীভাবে আমরা এটা হবে মানে রিকভারি আমরা কীভাবে আমরা বলবো, সেটা হচ্ছে যে সরকারি ভর্তুকি বাদে ক্লায়েন্টের যে আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট এটা যদি আপনার লিমিটের মধ্যে থাকে, সরকারের যে ভর্তুকি সেই ভর্তুকি বাদ দিয়ে ক্লায়েন্টের যে আউটস্ট্যান্ডিং সেটা যদি লিমিটের ভিতরে থাকে তাহলে সেটাকে রিকভারি হিসেবে ধরা যাবে। আরেকটা হচ্ছে যে যদি যথাসময়ে যদি ক্লায়েন্ট যদি যথাসময়ে যদি অ্যাডজাস্ট না করে, মানে হচ্ছে যে নির্দিষ্ট সময় যদি যথাসময় বলতে যে মানে ইন্টারেস্ট অ্যাপ্লাই হওয়ার পরে তো এমনিতেই একটু লিমিট যদি বেড়ে যায়, সে যদি আগে যদি অ্যাডজাস্ট না করে লিমিট যদি বেড়ে যায়, লিমিট যদি এক্সিড করে, তখন সেক্ষেত্রে যদি পরবর্তী 5 দিনের মধ্যে যদি সে অ্যাডজাস্ট না করে তাহলে এই জন্য ক্লায়েন্ট মানে এক্ষেত্রে ব্যাংক চাইলেও ব্যাংক যদি চায় তাহলে সেই ক্ষেত্রে ক্লায়েন্টের উপর ওই 4.5% ভর্তুকি ক্লায়েন্টের উপরে সে অ্যাপ্লাই করতে পারবে, এটার কথা বলা আছে। তো এই হচ্ছে যে আপনার ওভারঅল এই সার্কুলারটা। তো আমরা একটু জেনে নিই এইটার জন্য একটা ক্লায়েন্ট সে তার কী জিনিসগুলি লাগবে তাকে অ্যাপ্লাই করার জন্য। প্রথমত হচ্ছে যে তার একটা অ্যাপ্লিকেশন লাগবে, সে কী চাচ্ছে অ্যাপ্লিকেশনের মধ্যে সে তার ডিটেলসগুলি দেবে। এরপর হচ্ছে তার একটা বোর্ড রেজলিউশন লাগবে, যেখানে হচ্ছে তার বোর্ডের যে কোরাম থাকে সেই কোরাম অনুযায়ী সে তার সাইনগুলি দেওয়া লাগবে। টিন সার্টিফিকেট দেওয়া লাগবে, তারপর যে বিন সার্টিফিকেট দেওয়া লাগবে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, তারপর হচ্ছে যে ট্রেড লাইসেন্স দেওয়া লাগবে। এরপর হচ্ছে যে আপনার অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মোস্ট ইম্পর্টেন্টলি এটা অবশ্যই লাগবে, এবং কারেন্ট ইয়ার লাগবে। তারপর হচ্ছে যে ক্লাসিফাইড সে কি ক্লাসিফাইড নাকি ক্লাসিফাইড না, এই ইনফরমেশনগুলি অবশ্যই এগুলো বাংলাদেশ ব্যাংকে যারা ব্যাংক যখন অ্যাপ্লাই করবে ভর্তুকির জন্য তখন ওই ইনফরমেশনগুলি দেওয়া লাগবে। তারপর হচ্ছে তার একটা স্যাংশন লেটার লাগবে, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ব্যাংক থেকে সেই স্যাংশন লেটারটা পাবে। আরেকটা হচ্ছে সে যে ক্ষতিগ্রস্ত এবং সে ক্ষতিগ্রস্ত হয়েছে এক্স্যাক্টলি যেটা হয়েছে তার এক্স্যাক্ট কারণসহ, সে যে এই কারণসহ এবং এটার সপক্ষে তার পর্যাপ্ত ডকুমেন্টগুলি ব্যাংকে উপস্থাপন করা লাগবে, নাহলে সে ব্যাংক কীভাবে বুঝবে যে সে আসলেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জিনিসগুলি আমাদের দেওয়া লাগবে। তো এই হচ্ছে আপনার এই সার্কুলার বিআরপিডি সার্কুলার 8 যেটা। তো এটার সাথেই আরেকটা সার্কুলার রিলেটেড যেটা আপনার এপ্রিল মাসের 23 তারিখে 23/2020 এই সার্কুলারটা আসছে। এটা হচ্ছে যে রিভলভিং, আগে যেটা ছিল সেটা তো হচ্ছে যে আপনার
স্পেসিফিক করা আছে 30,000 কোটি টাকা। আর এই ফান্ডটাকে তারল্য সংকট যাতে না হয়, এটাকে যাতে আরও মানে বেগবান করা যায়, সেটার জন্য এই ফান্ডের আওতায় আরও আপনার 15,000 কোটি টাকা একটা রিভলভিং ফাইন্যান্স স্কিম সরকার ঘোষণা করছে এই ফান্ডের মধ্যেই এটাকে মানে আরও বেগবান করার জন্য। এবং এটার ডিউরেশন 3 ইয়ার্স এবং এটার রেট অফ ইন্টারেস্ট হবে 4%। এটা ক্লায়েন্টের জন্য না, এটা হচ্ছে যে আপনার ইন্ডিভিজুয়াল ব্যাংক। তো সার্কুলার 8 যেটা এতক্ষণ আমি বললাম, এটার আন্ডারে একটা ইন্ডিভিজুয়াল ব্যাংক যতটুকু সে ডিসবার্সমেন্ট করবে তার 50% সে চাইলে রিফাইন্যান্স চাইতে পারবে। এই বিআরপিডি সার্কুলার 10, যেটা বিআরপিডি সার্কুলার 10 এপ্রিল মাসের 23 তারিখে এই সার্কুলারটা হয়েছে। এটা রিভলভিং রিফাইন্যান্স স্কিম 15,000 কোটি টাকা। তবে এখানে এসএমই ইনক্লুডেড হবে না, এসএমইর জন্য আলাদা সার্কুলার আছে, সেটা নিয়ে আমি পরবর্তী আরেকটা এপিসোড করব, সেখানে মধ্যে আমি স্পেসিফিকলি আমরা ওই এসএমইর কথা বলব। তো তাইলে বোঝা যাচ্ছে যে আমরা এখান থেকে টোটাল আমরা যেই বেসিক আমরা যেই জিনিসগুলো আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে যে এই ফান্ডটা কারা পাবে। এই ফান্ডটা পাবে লার্জ ইন্ডাস্ট্রি এবং আপনার সার্ভিস ওরিয়েন্টেড যেই সেক্টরগুলি রয়েছে, সেই সেক্টরের আপনার ক্লায়েন্টগুলি পাবে। এবং ক্ষতিগ্রস্ত যে হয়েছে এটার প্রমাণ থাকতে হবে, তাকে একটা অ্যাপ্লিকেশন করা লাগবে, তার টিন বিন, তারপর হচ্ছে যে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেওয়া লাগবে, তার বোর্ড রেজুলেশন দেওয়া লাগবে। সে ক্লাসিফাইড হওয়া যাবে না, ক্লাসিফাইড হলে সে অ্যাপ্লাই করতে পারবে না। সে যদি আগে ক্লাসিফাইড হয়েছে এবং ক্লাসিফাইড হওয়ার পরে যদি 3 বারের বেশি রিশিডিউলিং হয়ে যায়, মানে পুনর্তফসিল করা হয়ে থাকে, তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে না। তো এই হচ্ছে যে ওভারঅল এই সার্কুলারের আদ্যপ্রান্ত। তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্তই থাক। আমরা পরবর্তী যে ভিডিওটা করব সেখানে আমরা এসএমই সার্কুলারটা আমরা আলোচনা করব। এটা হচ্ছে শুধু অনলি আপনার লার্জ ইন্ডাস্ট্রি এবং সার্ভিস ওরিয়েন্টেড যেই সেক্টর রয়েছে সেগুলোর ওয়ার্কিং ক্যাপিটালের জন্য বলা হয়েছে। আর আরেকটা সার্কুলার আছে যেখানে হচ্ছে যে 20,000 কোটি টাকার প্রণোদন প্যাকেজ, সেটা হচ্ছে যে অনলি আপনার কটেজ, মাইক্রো অ্যান্ড স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য করা হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি এই সার্কুলারের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারছেন। আর যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে সেটাও জানাবেন, আমি ডেসক্রিপশন বক্সে আমি ইন ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।